হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে আমরা ওয়ার্ক অফ গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহের কার্য এই টপিকটা থেকে ডিসকাস করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তবে ক্লাসটা শুরু করার আগেই তোমাদেরকে আমি রিকেপ দিয়ে দিই, আদারওয়াইজ তোমাদের বুঝতে অনেকটা অসুবিধা হতে পারে। তো জিওগ্রাফির মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে জিওমরফিক প্রসেস। সেই জিওমরফিক প্রসেসের মধ্যে কিছু রয়েছে যে অভ্যন্তরীণ বল এবং বাহ্যিক বল। অভ্যন্তরীণ বলের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ, তারপর ফোল্ডিং অ্যান্ড ফল্টিং ভাঁজ চ্যুতি, আর্থকুইক ভূমিকম্প, ভলকেনো অর্থাৎ অগ্নুৎপাত। এই পার্টগুলি ছিল কি অভ্যন্তরীণ বলের। তারপর আমরা পড়েছিলাম কি বাহ্যিক বল। আমরা স্টার্ট করেছি বাহ্যিক বলের মধ্যে কি কি রয়েছে? ওয়ার্ক অফ রিভার অর্থাৎ নদীর কার্য, তারপর হিমবাহের কার্য, বায়ুর কার্য, সমুদ্র তরঙ্গের কার্য। তো নদীর কার্য অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, আর আজকে হলো ওয়ার্ক অফ গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহের কার্য। এইটার পর এই চ্যাপ্টার থেকে আরো দুইটা পার্ট থাকবে। সেই পার্টগুলি হলো ওয়ার্ক অফ উইন্ড অ্যান্ড ওয়ার্ক অফ ওয়েভস অর্থাৎ বায়ু প্রবাহের কার্য আর সমুদ্র তরঙ্গের কার্য, ওই দুইটা পার্ট থাকবে। তো জিওমরফিক প্রসেস থেকে তোমরা মেনলি 8টা ক্লাস পেয়ে যাচ্ছ। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে। 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু তোমরা জিওমরফিক প্রসেস চ্যাপ্টারটা থেকেই পেয়ে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ পার্ট, একটা পার্টও স্কিপ করার মতো না। তো আজকে আমরা এক্সোজেনাস প্রসেস অর্থাৎ যে বাহ্যিক বল থেকে ওয়ার্ক অফ গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহের কার্য, এই টপিকটা নিয়ে ডিসকাস করব। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো প্রথমেই আমরা জেনে নেব হিমবাহ অর্থাৎ গ্লেশিয়ার কি। লেটিন শব্দ গ্লেশিয়ার অ্যান্ড ফরাসি শব্দ গ্লেজ, যার অর্থ হলো বরফ। তা থেকেই ইংরেজি গ্লেশিয়ার শব্দটি উদ্ভব হয়েছে। অর্থাৎ লেটিন শব্দ গ্লেশিয়ার এবং ফরাসি শব্দ গ্লেজ, যার অর্থটা কি? অর্থ হলো বরফ অর্থাৎ আইস। আর তার ইংরেজি গ্লেশিয়ার শব্দটি এই শব্দ থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে। আর বাংলায় একে আমরা বলে থাকি হিমবাহ। অর্থাৎ হিমবাহটা কি? হিমবাহ হলো বিশাল আকৃতির চলন্ত বরফের স্তূপ। হিমবাহটা তো মেনলি হলো বরফ, আর এটা হলো বিশাল আকৃতি, অনেক বড় যে বরফের স্তূপ, আর এটা সবসময় চলতে দেয়, মানে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো হিমবাহ হলো বিশাল আকৃতির চলন্ত বরফের স্তূপ। যেরকম ধরে যে দেখতে বরফের স্তূপ, এটা কি? এটা কন্টিনিউয়াসলি চলছে। এখন কোশ্চেন আসতে পারে যে হিমবাহের কি হাত পা থুড়ি না আছে যে চলতে পারবে? দেখো, এই যে হিমবাহটা আমাদের যে পৃথিবীতে রয়েছে, জিওগ্রাফির যে প্রকৃতিটা আমরা জানি এটা কি? এটা কিন্তু গতিশীল, এটা কিন্তু স্থির না যে সবসময় এটা থেমে থাকে, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জেস হচ্ছে। এখন ধরো বরফ কি হচ্ছে? অনেক বেশি ঠান্ডা হলে জল জমে বরফ হচ্ছে, বা ধরো বরফটা গলে আবার জল হয়ে যাচ্ছে, জলের সাথে বা বরফের সাথে অনেকগুলি এসে অনেক কিছু ধুলি বালি এগুলি মিক্সড হচ্ছে, বা এগুলি আবার ছাড়ছে। তো এরকম করে কি বরফটা কিন্তু বেসিক্যালি মানে চলছে। তো তার জন্যই বলা হয় হিমবাহটা কি? হিমবাহ হলো প্রথমত এটা বিশাল আকৃতি থাকে, আর এটা হলো একটা চলন্ত বরফের স্তূপ। তো বিশাল আকৃতির চলন্ত বরফের স্তূপকে কি বলা হয়? হিমবাহ অর্থাৎ গ্লেশিয়ার বলা হয়। তো আশা করি হিমবাহকে তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নেব হিমবাহের শ্রেণীবিভাগ। 1948 খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী আলমান অবস্থানের ভিত্তিতে পৃথিবীর যাবতীয় হিমবাহকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন। যে 1948 খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী আলমান কোনো একটা লোকেশনের ভিত্তিতে অর্থাৎ অবস্থানের ভিত্তিতে পৃথিবীর যত ধরনের হিমবাহ আছে সেই হিমবাহকে তিন ভাগে ভাগ করেছেন। সেই তিনটা বা কি কি? মহাদেশীয় হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ। এগুলির মধ্যে কিছু এক্সাম্পল রয়েছে, সেগুলি আমরা দেখে নেব। এই এক্সাম্পলগুলি আমাদের মুখস্থ করতে লাগবে। তার আগে আমাদের মহাদেশীয়, পার্বত্য বা পাদদেশীয় হিমবাহটা কি সেটা জানতে লাগবে। ধরো এটা একটা পর্বত রয়েছে, ওকে। এখন এই পর্বত যে রয়েছে, ধরো আমি হিমালয়ের কথাটাই বললাম। হিমালয়টা কি? পর্বত আমরা জানি। এখন পর্বত বা মালভূমি, সমভূমি কোনটা কি? কোনটা কত কিলোমিটার উচ্চতার বেশি হলে কোনটা পর্বত হবে, কোনটা মালভূমি হবে, সেটা আমরা ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ ক্লাসের মধ্যেই দেখেছি। তো যারা আগের ক্লাসটা দেখোনি, তোমরা কি সেই ক্লাসগুলি অর্থাৎ সিকোয়েন্সের ক্লাসগুলি দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আদারওয়াইজ তোমাদের অনেক জায়গাতে প্রবলেম ফেস করতে পারো। এনিওয়ে, যখন ধরো পর্বতটা রয়েছে, পর্বতের মধ্যে কি? যে বরফ রয়েছে, বরফ আস্তরণ রয়েছে। তো এখন এই যে বরফের স্তূপগুলি, এগুলি কি কন্টিনিউসলি চলতে থাকে? তো বরফের যে স্তূপগুলি চলতে থাকে ওইগুলি কি? হিমবাহ, আর এগুলি বিশাল আকৃতি থাকে। এখন ধরো একটা এখানে হিমবাহটা রয়েছে, ওকে। তো এটা কোথায় রয়েছে? এটা পর্বতের গায়ে, পর্বতের উপরে রয়েছে। তো এটা হলো পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এখন ধরো পাহাড়ের এই নিচের জায়গাটার মধ্যে হিমবাহ রয়েছে। হিমবাহটা চলতে চলতে উপর থেকে আস্তে আস্তে এই জায়গার মধ্যে এসে জমা হয়েছে। তো এটা হলো পাদদেশীয় হিমবাহ। আর এখন ধরো এটা পাহাড়ও নেই বা পাহাড়ের পর্বত একদম নিচেও নেই, এমনিতে নর্মাল ল্যান্ডের মধ্যে
মধ্যে রয়েছে, তো ওইটা হলো কি, ওইটা হলো মহাদেশীয় হিমবাহ। এটা কি হবে? মহাদেশীয় হিমবাহ। এগুলি নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখন আসি তার এক্সাম্পলগুলিতে। তো প্রথমে মহাদেশীয় হিমবাহ। অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। তো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। তারপর পার্বত্য বা উপত্যকা হিমবাহের মধ্যে আলাস্কার হবার্ড। আলাস্কার হবার্ড হলো পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। তো পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হবার্ড। তারপর রয়েছে পাদদেশীয় হিমবাহ। আলাস্কার মালাসপিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? আলাস্কার মালাসপিনা। তো এগুলি হলো মহাদেশীয়, পার্বত্য ও পাদদেশীয় হিমবাহের এক্সাম্পলগুলি। তো আশা করি হিমবাহের শ্রেণী বিভাগটা ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট রয়েছে হিমবাহের কিছু উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি। কুমায়ুন হিমালয়, যেরকম ধরো হিমালয় পর্বত তোমরা দেখেছো, হয়তো তোমরা নামও শুনেছো। তো এই যে হিমালয় পর্বতটা, ওকে, হিমালয় পর্বতের মধ্যে একটা হিমবাহ রয়েছে, ধরো একটা হিমবাহ। এই হিমবাহটার নাম দিয়েছে কি? গঙ্গোত্রী। তো এই হিমবাহটা কি? বরফের স্তূপ। তো এইটা কি? বরফের স্তূপ থেকে, এখান থেকেই তো নদীগুলোর উৎস হচ্ছে। তো এখান থেকে ধরো এই গঙ্গোত্রী হিমবাহটা, একটা হিমবাহ রয়েছে, এই হিমবাহটার নাম দেওয়া হয়েছে গঙ্গোত্রী। এই গঙ্গোত্রী হিমবাহ থেকেই কিন্তু একটা নদীর সৃষ্টি হয়েছে, যেটা একটা আদর্শ নদী। ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। তো গঙ্গা নদী কোথায় থেকে সৃষ্টি হয়েছে? হিমালয় থেকে। হিমালয়ের একটা হিমবাহ রয়েছে, সেই হিমবাহটার নাম কি? গঙ্গোত্রী হিমবাহ। তো গঙ্গোত্রী হিমবাহ থেকেই গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। আর গঙ্গা নদী আমরা পড়েছিলাম, এটা কি? এটা হলো একটা আদর্শ নদী। আদর্শ নদী কোনটা? যেই গতিতে, যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, তিনটে সুস্পষ্টভাবে দেখা যায়, সেটাকে আদর্শ নদী বলে। তার একটা এক্সাম্পল হলো গঙ্গা নদী, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। নেক্সট রয়েছে কুমায়ুন হিমালয় যমুনেত্রী হিমবাহ থেকে যমুনা নদীর সৃষ্টি। সেম আগেরটার মতোই, হিমবাহের মধ্যে ধরো যমুনেত্রী রয়েছে, একটা হিমবাহটার নাম দেওয়া হয়েছে যমুনেত্রী। এই হিমবাহ থেকে নদীর সৃষ্টি হয়েছে, ওইটার নাম হলো যমুনা নদী। নেক্সট, অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। আর কারাকোরাম পর্বতে সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। তো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। এটা কোন পর্বতে আছে? এটা কারাকোরাম পর্বতে আছে। তো কারাকোরাম পর্বতের মধ্যে একটা হিমবাহ আছে, সেই হিমবাহের নাম হলো সিয়াচেন। আর এটাই হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। তো এইগুলি হলো কিছু হিমবাহের উদাহরণ। তো আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা দেখে নেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে মানে হিমবাহের যে কার্য, মেইন ক্লাসটা শুরু হচ্ছে। হিমবাহের কাজ প্রধানত 3 ধরনের। হিমবাহে যে কাজটা হয় সেটা প্রধানত 3 ধরনের হয়ে থাকে। কি কি? ক্ষয় সাধন, বহন কার্য এবং সঞ্চয় কার্য। মানে ক্ষয় হচ্ছে, বহন হচ্ছে, সঞ্চয় হচ্ছে। ধরো ক্ষয় হচ্ছে, কারণ ক্ষয় কি সেটা তো তোমরা বুঝতেই পারছো। তারপর ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো এটা বহন হচ্ছে। আরেক জায়গায় জমা হচ্ছে, ওইটা হলো সঞ্চয়। তো ক্ষয় হচ্ছে, বহন হচ্ছে, তারপর গিয়ে সঞ্চয় হচ্ছে। এই 3 ভাবে হিমবাহের কাজ হয়ে থাকে। আর এই 3 ভাবে কিন্তু নদীর কাজও হয়, তারপর যে বায়ু প্রবাহের কাজও হচ্ছে, সমুদ্র তরঙ্গের কাজও। তো এইগুলি হলো কিছু ইম্পর্টেন্ট কাজ: ক্ষয় সাধন, বহন কার্য, সঞ্চয় কার্য। তো প্রথমে আমরা স্টার্ট করব ক্ষয় কার্য। তবে এটা স্টার্ট করার আগে মনে রাখবে, আমি গত ক্লাসে বলেছি, ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ হতে পারে, সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ হতে পারে। শুধু বহন কার্যের ফলে কোনো ভূমিরূপ গঠিত হতে পারে না। বহন ও সঞ্চয় কার্যের ফলে হতে পারে, কিন্তু শুধু বহন কার্যের ফলে কোনো ভূমিরূপ গঠিত হয় না। তো আমরা মেইনলি কি দেখব? ক্ষয় সাধন এবং সঞ্চয় কার্য, মানে ক্ষয় কার্য আর সঞ্চয় কার্য, এগুলি আমরা দেখে নেব। প্রথম প্রক্রিয়াগুলি দেখব কিভাবে ক্ষয় হচ্ছে, তারপর ক্ষয় হওয়ার ফলে এবং সঞ্চয় হওয়ার ফলে কি ভূমিরূপ গঠিত হচ্ছে, সেগুলি আমরা দেখে নেব। তো ফার্স্ট আমি স্টার্ট করছি ক্ষয় কার্য। ওকে, ক্ষয় কার্য। হিমবাহে প্রধানত 2 ভাবে ক্ষয় সাধন করে থাকে। হিমবাহটা যে ক্ষয় সাধন হয়, ক্ষয়কার্য হয়, আমরা জানি। এই যে ক্ষয়কার্য হয় মেইনলি 2টা প্রসেসে হয়, 2টা প্রক্রিয়ায় হয়। একটা হলো উৎপাটন প্রক্রিয়া, আরেকটা হলো অবকর্ষ প্রক্রিয়া। এই 2টা প্রক্রিয়ার মাধ্যমেই হিমবাহটা ক্ষয়কার্য হয়ে থাকে, ক্ষয় সাধন হয়ে থাকে। এখন উৎপাটন কি আর অবকর্ষ কি সেটা আমাদের জানতে লাগবে। তো এই যে উৎপাটনের অবকর্ষটা কি সেটা দেখো। এই যে হিমবাহ, প্রথমেই আমি বলছি অবকর্ষটা। হিমবাহটা কি হয়? হিমবাহ কিছু শিলাখণ্ড, ধরো হিমবাহ রয়েছে, এটা একটা হিমবাহ, ওকে, চলন্ত বরফের স্তূপ। এটা কি হচ্ছে? এটা শিলাখণ্ড। ধরো হিমবাহটা এক জায়গা থেকে আরেক জায়গায়, কারণ এটা জানি চলন্ত বরফের স্তূপ। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, রাস্তার মধ্যে এখানে শিলা, এখানে শিলা, এখানে শিলা রয়েছে। তো এই শিলাগুলির সাথে গিয়ে এগুলি ঘর্ষণ হচ্ছে, ধাক্কা লাগছে। ধাক্কা হওয়ার কারণে কি হবে? এই জায়গাতে
ক্ষয় হয়ে যাবে। এখানে যদি একটা শিলা এসে লাগে তাহলে কি হবে, হিমবাহটা এই যাতে ক্ষয় হচ্ছে, ওই যে ক্ষয় হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে যে ক্ষয় হচ্ছে ওইটাকে বলা হয় অবঘর্ষ প্রক্রিয়া। অর্থাৎ ঘর্ষণ হওয়ার ফলে হিমবাহটা যখন প্রবাহিত হচ্ছে, হিমবাহটা কি চলন্ত বরফ স্পিড চলবে, তো এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাবে, যাওয়ার পথে যখন অনেকগুলি শিলাখণ্ড এটার সাথে সাথে গিয়ে ঘর্ষণ হচ্ছে বা এটার সাথে সাথে কিন্তু যাচ্ছে, তো এখানে যদি ছোট ছোট শিলা থাকে এটা প্রবাহিত হচ্ছে হিমবাহটা, তো এটার সাথে সাথে যাবে, তো এটার সাথে কি ঘর্ষণ হচ্ছে, এই যে ঘর্ষণ হওয়ার ফলে যে ক্ষয়টা হচ্ছে ওইটাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। তারপর রয়েছে উৎপাটন ক্ষয়। উৎপাটন ক্ষয়টা কি, উৎপাটন ক্ষয়টা হলো যখন হিমবাহটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যাওয়ার সময় কি হবে, এটার মধ্যে অনেক বেশি রাস্তার মধ্যে যে অনেক শিলা থাকে এগুলি কি, এগুলি হিমবাহের নিচে পড়ে অনেকটা চাপ পড়বে, মানে প্রেসারে এগুলি কি হবে, এগুলো আরো চূর্ণ বিচূর্ণ হবে, হয়ে এগুলি কি হচ্ছে যে শিলাটা যে হিমবাহটা সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে, মানে ধরো খুলে পড়ছে, আস্তে আস্তে ভাঙছে, ওই যে আস্তে আস্তে ভাঙছে ওইটা কি বলা হয় উৎপাটন। তো ঘর্ষণের ফলে অবঘর্ষক হয়, আর যখন আস্তে আস্তে এটা ভেঙে যাবে তখন ওইটা হয়ে যাবে উৎপাটন। তো এই দুইভাবে, এই দুই প্রক্রিয়ার মাধ্যমেই হিমবাহের ক্ষয়কার্য হয়ে থাকে। এখন পরীক্ষাতে কিন্তু উৎপাটন প্রক্রিয়া কাকে বলে বা অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে সেটা আসবে না। তো অবঘর্ষ আর উৎপাটন প্রক্রিয়া কীভাবে হয় সেটা আমাদের বুঝতে লাগবে, আর আমাদের এই নামগুলি মনে রাখতে লাগবে। ধরো পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ ক্ষয় সাধন হয়ে থাকে, উৎপাটন প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া, উপরে সবগুলি কোনটা হবে, তখন কিন্তু হবে উপরে সবগুলি। ওকে, তো হিমবাহে ক্ষয়কার্য হয় মনে রাখবে দুইটা প্রক্রিয়া, অর্থাৎ দুইটা প্রসেসের মাধ্যমে, উৎপাটন আর অবঘর্ষ। ওকে, তো আশা করি প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ, এই যে দুইভাবে ক্ষয় হয়, তো দুইভাবে ক্ষয় হওয়ার ফলে কিছু ভূমিরূপ গঠিত হয়, সেই ভূমিরূপগুলো আমরা দেখে নেব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো প্রথমে রয়েছে কড়ি বা সার্ক। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে প্রথমটাই হলো কড়ি বা সার্ক, এই নামটা মনে রাখতে লাগবে। এগুলো এক্সপ্লেনেশন আমি একটু পরেই বলছি, তার আগে এক্সাম্পলটাও দেখে নাও। হিমালয়, আল্পস প্রভৃতি হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে এই প্রকার ভূমিরূপ দেখা যায়। তো এই নামটা মনে রাখবে কি, যে কড়ি বা সার্ক হলো হিমবাহে যে ক্ষয়কার্য হচ্ছে, ক্ষয়কার্য হওয়ার ফলে একটা ভূমিরূপ গঠিত হয়, ওই ভূমিরূপের নামটাই হলো কড়ি বা এটাকে সার্কও বলা হয়। আর এক্সাম্পল হলো ধরো হিমালয় পর্বত, আল্পস পর্বত, এই পর্বতের মধ্যে এই হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে এইরকম ভূমিরূপ দেখা যায়। এখন কড়ি বা সার্ক কি, এই এক্সপ্লেনেশনটা আমি একটু পরেই বলে দিচ্ছি, এখানে দেখো পিকচারও রয়েছে। তারপর কি রয়েছে এরিটি, এরিটি ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। তারপর রয়েছে ঝুলন্ত উপত্যকা, ঝুলন্ত উপত্যকার এক্সাম্পল এখানে রয়েছে, এক্সাম্পলগুলি তোমাদেরকে মুখস্থ করতে লাগবে। হিমালয় পর্বতের বদ্রীনাথের নিকট কুবের পর্বত শৃঙ্গের কাছে এইরূপ ঝুলন্ত উপত্যকা দেখা যায়। ওকে, তারপর রয়েছে ফিওর্ড রয়েছে, ফিওর্ডের এক্সাম্পলও রয়েছে, এই ধরনের হ্রদ নরওয়ে ও ফিনল্যান্ডে দেখতে পাওয়া যায়। তারপর রয়েছে ক্রেগেন টেল, পিরামিড চূড়া বা শৃঙ্গ রসে মতানে। এই যে নামগুলি এখন আমি বললাম সবগুলি এক্সপ্লেনেশন আমি বলে দেবো, ডোন্ট ওয়ারি, এই নামগুলো আগে মনে রাখতে লাগবে। এখানে কিন্তু পরীক্ষাতে তোমাদের কড়ি বা সার্ক কাকে বলে এটা আসবে না, আর তোমার কীরকম আসতে পারে, ধরো দিয়ে দিল নিচের কোনটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, কড়ি বা সার্ক, তারপর ধরো একটা নদীর ক্ষয়কার্য থেকে দিয়ে দিল, সমুদ্র তরঙ্গের থেকে দিয়ে দিল, এরকম নাম দিয়ে দিল, তখন আমরা এই নামগুলি মনে রাখলে আমরা কিন্তু ইজিলি আনসারটা করতে পারবো। তো নামগুলি মনে রাখবে, কড়ি বা সার্ক, তারপর এরিটি ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়, তারপর রয়েছে ঝুলন্ত উপত্যকা, ফিওর্ড, ক্র্যাগেন টিল, পিরামিড চূড়া বা শৃঙ্গ রস্যমতানি। এখন এইগুলি এক্সপ্লেনেশনগুলি আমি বলে দিচ্ছি। ওকে, কারণ এক্সপ্লেনেশনটা জানা দরকার, কারণ আমরা যদি বুঝলি কিন্তু আমরা জিনিসটা ইজিলি আনসার করতে লাগবো। এগুলি কিন্তু সংজ্ঞা আসবে না, কিন্তু আমাদের এগুলি জানতে লাগবে, আর মেনলি নামটা মাস্ট, নামগুলি তোমরা একদম মুখস্থ করে নেবে। তো এখানে বিস্তারিত আলোচনা, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ, তার মধ্যে প্রথমেই হলো সার্ক বা কড়ি। এখন সার্ক বা কড়ি জিনিসটা কি, উচ্চ পর্বত গাত্রে হিমবাহ ও তার সাথে বাহিত শিলাখণ্ডের ঘর্ষণে হিমবাহ উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়ে অনেকটা হাতলযুক্ত ডেক চেয়ারের মতো অথবা অ্যাম্ফিথিয়েটারের মতো চামচের গর্ভের ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপে সৃষ্টি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে একে বলে কড়ি, জার্মান ভাষায় একে বলে কার, বা ফরাসি ভাষায় একে বলা হয় সার্ক। মানে বিভিন্ন নাম রয়েছে, কড়ি, সার্ক, কার, এরকম বিভিন্ন নাম রয়েছে। কড়ি বা সার্কি প্রথমত এটা হলো হিমবাহের যে ক্ষয়কার্য হচ্ছে, ক্ষয়কার্য হওয়ার ফলে একটা ভূমিরূপ গঠিত হচ্ছে, সেই ভূমিরূপের নামটাই হলো কড়ি বা সার্ক। তো উচ্চ পর্বতে গাত, ধরো একটা পর্বত রয়েছে, উচ্চ পর্বত মানে পর্বতের উপর জায়গায়, উচ্চ জায়গার মধ্যে
বড় 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 হিমবাহ রয়েছে, মানে চলন্ত হিমবাহ, বরফের স্তূপটা রয়েছে। এই হিমবাহটা কি, যে চলন্ত, এটা এক জায়গা থেকে ধরো এটা চলতে 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 নিচের দিকে চলে আসতো। তো যখন নিচের দিকে চলে আসবে, ধরো এখানে শিলা রয়েছে, তো শিলার সাথে এসে কি হচ্ছে, এটা ঘর্ষণ হচ্ছে, মানে অবঘর্ষ প্রক্রিয়া ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণ হওয়ার কারণে শিলাটা যদি ধরো এরকম থাকে, ধরো শিলাটা, ধরো এটা পর্বত রয়েছে, এখানে আমাদেরকে এরকম শিলাটা থাকলো, তো শিলাটা কি হবে, এই যে এখানে শিলা থাকলো, এটা হিমবাহ রয়েছে, এটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে অনেকটা এরকম হয়ে যাচ্ছে, মানে চামচের মতো, বা যে হাতাওয়ালা যে চেয়ার রয়েছে এরকম এরকম হয়ে যাচ্ছে। এই যে দেখো কড়ি মানে ক্ষয় হয়ে যাচ্ছে, এই যে ক্ষয় হয়ে যাচ্ছে, ওইটাকে কি বলা হয়, ওইটাকে বলা হয় কড়ি বা সার্ক বলা হয়। এটাকে বলা হয় কড়ি বা সার্ক। আমি আবারও বলছি, ধরো একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে ধরো এখানে বড় একটা হিমবাহ রয়েছে। এই হিমবাহটাকে চলবে, তো চলতে চলতে এটা রাস্তার মধ্যে ধরো এখানে শিলা থাকলো, তো এই শিলাটা থাকলে কি হবে, শিলাটার সাথে হিমবাহটা ঘর্ষণ হচ্ছে মানে অবঘর্ষ প্রক্রিয়ায় ঘর্ষণ হওয়ার কারণে এই জায়গাটা আস্তে আস্তে ক্ষয় হতে 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 এইরকম হয়ে গেল। তো এটা অনেকটা চামচের মতো হয়ে যাচ্ছে, বা এটা অনেকটা হাতাওয়ালা যে চেয়ার রয়েছে, যে আমরা চেয়ারে বসি, তো হাতাওয়ালা চেয়ার রয়েছে, এরকম চেয়ারের মতন হয়ে যাচ্ছে। তো ওইটাকে, এই যে এরকম চেয়ারের মতন ক্ষয় হয়ে যায় একটা ভূমিরূপ গঠিত হচ্ছে, ওইটাকে বলা হয় সার্ক বা কড়ি। আর এই সার্ক বা কড়ি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডের ভাষায় এটাকে কড়ি বলা হয়, জার্মান ভাষায় একে কার বলা হয়, আর ফরাসি বা ফ্রেঞ্চ ভাষায় এটাকে সার্ক বলা হয়। এই নামগুলি মনে রাখবে। তো আশা করি সার্ক বা কড়ি কি জিনিসটা বুঝতে পেরেছ। এখন সার্ক বা কড়ি বুঝতে পারলেই কিন্তু তোমরা এরিটি এবং পিরামিড চূড়াটা ইজিলি বুঝতে পারবে। ওকে, সো নেক্সট আমরা দেখি, এই যে বরফমুক্ত কড়ি বা সার্কের তিনটি অংশ। মানে এই যে কড়ি বা সার্ক আমরা পড়লাম, এটা কি বরফমুক্ত, মানে এটা কি, ধরো হিমবাহটা কি একটা বরফের স্তূপ, চলন্ত বরফের স্তূপ, তো এটা ধরো বরফের স্তূপ, তো এটা কি হচ্ছে, এদিকে কোনো একটা শিলার কারণে ধরো ক্ষয় হচ্ছে, এই জায়গাটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হলে এটা কি হবে, এই জায়গাটা বরফমুক্ত হয়ে যাবে। যত বেশি ক্ষয় হবে তত বেশি জায়গাগুলি বরফমুক্ত হতে থাকবে। তো এই যে বরফমুক্ত কড়ি বা সার্ক রয়েছে, এটা তিনটা অংশ থাকে। কিরকম, খাড়া মস্তক প্রাচীর, মধ্যভাগে বেসিন, সামনে চৌকাঠ বা কড়ি উষ্ঠ, অনেক সময় কড়িতে হিমবাহ গলার জল জমে কড়ি হ্রদের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে কড়িটা যে কি হচ্ছে, এই যে কড়িটা সৃষ্টি হচ্ছে, কড়ি বা সার্কটা যে সৃষ্টি হচ্ছে, এটা কি হচ্ছে, যে একটা খাড়া মস্তক প্রাচীর, মানে এই যে উপরে আমরা যখন চেয়ারে ধরো বসি, চেয়ারের পেছন জায়গাটা কিরকম থাকে, ওটা খাড়া টাইপের থাকে, তো এরকম খাড়া মস্তক থাকছে কড়ি বা সার্কের মধ্যে। মধ্য জায়গাটা কি অনেকটা নিচু থাকছে, একটা বেসিনের মতন থাকছে, তো বেসিনের মতন মানে নিচু গর্তর মতন হয়ে যাচ্ছে, তো বেসিনের মতন থাকছে। আর সামনের জায়গাটা অনেকটা চৌকাঠ বা উষ্ঠ টাইপের, বেসিক্যালি একটা হাতাওয়ালা যে চেয়ার থাকে, ধরো একটা প্লাস্টিকের হাতাওয়ালা চেয়ার যেরকম থাকে ওই শেপের থাকে কড়ি বা সার্কটা। তো ওই যে এই যে নিচু জায়গাটা মানে বেসিনের মতন থাকে, মিডলের জায়গাটা, ওই জায়গার মধ্যে অনেক সময় কি হয়, ধরো একটা হিমবাহ বরফের স্তূপ, তো যদি গরম হলে তো ওই জায়গাতে বরফটা গলে যাবে, বরফটা গলে জল থাকে, ওই জলটা আস্তে আস্তে ওই নিচু জায়গাতে বেসিনের মধ্যে জমতে থাকে, জমতে একটা সময় একটা হ্রদের সৃষ্টি হয়, হ্রদের সৃষ্টি হয়েছে, ওই ধরনের হ্রদকে বলা হয় কড়ি হ্রদ। ওই ধরনের হ্রদকে কি বলা হয়, কড়ি হ্রদ। এখন ধরো পরীক্ষাতে একটু ঘুরিয়ে কোশ্চেন আসলো যে কড়ি হ্রদের সৃষ্টি কোথায় হয়, যে কড়ি বা সার্কের মধ্যে, নাকি এরিটির মধ্যে, নাকি পিরামিড শৃঙ্গের মধ্যে, কোনটার মধ্যে, তখন কিন্তু হবে কড়ি হ্রদের সৃষ্টি হয় যে কড়ি বা সার্কের মধ্যে, বা কড়ি বা সার্কের যে মধ্যভাগে যে বেসিনের মতন রয়েছে ওই পার্টটাতে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব এরিটি। তো আগে বলেছিলাম এরিটিটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা কড়ি বা সার্ক জিনিসটা কি সেটা জানতে পারবো। তো কড়ি বা সার্ক কী ছিল, যখন হিমবাহটা রয়েছে, ধরো একটা রাসায়নিক শিলা পড়লো, এটা অনেকটা ঘর্ষণ হওয়ার কারণে অনেকটা চামচের মতো বা অনেকটা ডেক চেয়ারের মতন বা হাতাওয়ালা চেয়ারের মতন অনেকটা কি হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, ওইটাকে কড়ি বলা হয়। এখন দেখো, দুটি কড়ি পাশাপাশি গঠিত হলে তাদের মধ্যবর্তী খাড়া প্রাচীর ক্ষয়প্রাপ্ত হয়ে শিরার আকারে অবস্থান করে একে এরেট বা এরিটি বলা হয়। অর্থাৎ ধরো এটা একটা কড়ি হলো, এটা একটা কড়ি, এটা একটা কড়ি। এখন দুইটা কড়ি দেখো পাশাপাশি অবস্থান করছে, দুইটা কড়ি যে পাশাপাশি অবস্থান করে, তার যে মাঝখানে যে জায়গাটা রয়েছে, এই যে মাঝখানে যে জায়গাটা রয়েছে, ওই মাঝখানে জায়গাটা অনেকটা খাড়ার মতন হয়ে যায়, মানে অনেকটা খাড়া হয়ে যায়, ওইটাকে বলা হয় এরিটি। অর্থাৎ এটা একটা কড়ি, এটা একটা কড়ি, এই কড়ি যে মাঝখানে যে জায়গাগুলো রয়েছে ওইটাকে বলা হয় এরেট বা এরিটি। তারপর আমরা দেখে নেব পিরামিড চূড়া। পিরামিড চূড়া কি, কোনো পর্বত শৃঙ্গের চারদিকে 3-4টি কড়ি পাশাপাশি অবস্থান করলে ক্ষয়ের ফলে পর্বত শৃঙ্গকে অনেকটা পিরামিডের মতো দেখায়, একে পিরামিড চূড়া বা শৃঙ্গ বলে। হিমালয় পার্বত্য নীলকণ্ঠ, শিবলিঙ্গ, আল্পসের ম্যাটারহর্ন এরও পিরামিড চূড়া প্রকৃত উদাহরণ। এই উদাহরণগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। ওকে, তো ধরো এটা একটা কড়ি, এটা একটা কড়ি, দুইটা কড়ি পাশাপাশি থাকতে তার যে মাঝখানে জায়গাটা ওইটা হলো এরিটি। এখন ধরো কড়ি এদিকে কড়ি ওই সাইডে কড়ি, মানে 4
পাঁচটা 3-4টা কুড়ি একসাথে রয়েছে, তো তাহলে তার মাঝখানের জায়গাটা কি অনেকটা দেখবে ট্রায়াঙ্গেলের মতন উঁচু জায়গা হয়ে যায়। ওই যে ট্রায়াঙ্গেলের মতন অর্থাৎ পিরামিডের মতন এরকম উঁচু হয়ে যায়, ওইটা কি বলা হয় পিরামিড চূড়া, বা তার আরেকটা নাম পিরামিড শৃঙ্গও বলা হয়। আর এরকম একটা এক্সাম্পল রয়েছে, ধরো হিমালয় পর্বত রয়েছে, হিমালয় পর্বতের মধ্যে নীলকণ্ঠ, তারপর শিবলিঙ্গ, আলপসের ম্যাটারহর্ন, এরূপ হলো এগুলি হলো কি, এগুলি এক একটা পিরামিড চূড়ার উদাহরণ। ধরো পরীক্ষাতে আসলো নীলকণ্ঠ, এটা কিসের উদাহরণ? এটা কি এরিটির উদাহরণ, এটা কি কোরির উদাহরণ, নাকি এটা কি পিরামিড চূড়ার উদাহরণ? না কোনোটিই নয়, তখন এটা হবে এটা পিরামিড চূড়ার উদাহরণ। তো তোমরা এই যে নামগুলি বলছি কোরি, সার্ক, এরিটি, পিরামিড চূড়া, তারপর হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, এই সবগুলির নাম মুখস্থ রাখবে। এইগুলি যে এক্সাম্পলগুলি বলছি সেই এক্সাম্পলগুলি মুখস্থ রাখবে, এবং তার ভিতরে যে জিনিসগুলো আমি বোঝাচ্ছি বা এখানে লেখাও রয়েছে এই জিনিসটা একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট 4 নম্বরে রয়েছে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, এটাকে বলা হয়। হিমবাহ কোনো নদীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকা দেখতে ইংরেজি ইউ আকৃতির মতো হয়, এবং উপত্যকার পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান হয় বলে এইরূপ আকৃতি বিশিষ্ট হয়। হিমালয় পর্বতের বদ্রীনাথ থেকে নিচের দিকে তাকালে ইউ আকৃতির গিরিকাত দেখা যায়। এই ইউ আকৃতির উপত্যকার মধ্যে বিভিন্ন আকৃতির হ্রদের সৃষ্টি হয়। হিমালয়ের রূপকুণ্ড এইরূপ একটি হ্রদ। ওকে, বেসিক্যালি হিমদ্রোণীটা কি, এটা ক্ষয়কার্যের ফলে হয়। ধরো একটা হিমবাহ রয়েছে, ওকে, হিমবাহ রয়েছে, এখন হিমবাহটা কি অবভিয়াসলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ধরো হিমবাহের রাস্তা মানে এটা এই দিক থেকে এদিকে যাবে, এদিকে যাওয়ার পথে কি হলো, যে ধরো নদীর উপত্যকা রয়েছে, এখন নদীর উপত্যকা কি সেটা কিন্তু বুঝতে পারবে যদি তোমরা নদীর কার্য ক্লাসটা দেখো, কারণ সেখানে কিন্তু যে শাখা নদী, উপনদী, নদী উপত্যকা, নদী হিমবাহ, নদী অববাহিকা, এগুলি আমরা এক্সপ্লেন করেছি, ওইটা দেখলে তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, সো এই যে হিমবাহটা যাওয়ার পথে, হিমবাহটা চলন্ত বরফ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো যাওয়ার পথে কি হলো, যে পথ দিয়ে যাচ্ছে হিমালয় নদীর উপত্যকার মধ্য দিয়ে যখন এটা প্রবাহিত হচ্ছে, যাওয়ার পথে অনেকগুলি শিলা টিলা বালি নুড়ি থাকতে পারে, এগুলির কারণে কি হচ্ছে হিমবাহটা ক্ষয় হচ্ছে। এই যে ধরো হিমবাহটা এদিক দিয়েও ক্ষয় হচ্ছে, এদিক দিয়েও ক্ষয় হচ্ছে, আর নিচে দিয়েও সামান্য কিছু ক্ষয় হচ্ছে, তো এটা অনেকটা এরকম ইউ আকৃতির হয়ে যায়, তার জন্য হিমদ্রোণীটাকে ইউ আকৃতির উপত্যকাও বলা হয়। আর এইরূপ যে ভূমিরূপ সৃষ্টি হয় ওইটাকে বলা হয় হিমদ্রোণী, ওইটাকে হিমদ্রোণী বলা হয়। যেরকম ধরো এখানে কি হচ্ছে, এখানে ধরো এখানে নদীর যে মানে নদীর উপত্যকা রয়েছে, মানে নদীর যে পথটা দিয়ে যে নদী প্রবাহিত হচ্ছে ওই জায়গাটা কি নদী উপত্যকা, এই নদীর উপত্যকা অঞ্চল দিয়ে হিমবাহটা প্রবাহিত হচ্ছে, হিমবাহটা যে চলতে হিমবাহটা এই নদীর উপত্যকা মানে বেসিক্যালি নদীর রাস্তা দিয়ে এটা হিমবাহটা প্রবাহিত হওয়ার সময় যাওয়ার পথে সাইডে দিয়েও ক্ষয় হচ্ছে, নিচে দিয়েও সামান্য ক্ষয় হচ্ছে, সাইডে দিয়ে বেশি ক্ষয় হচ্ছে, তো তার জন্য এটা কি হয়ে গেছে, এটা অনেকটা ইউ আকৃতির হয়ে গেছে, তার জন্যই এই ধরনের ভূমিরূপকে বলা হয় ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণীও বলা হয়। আর এই হিমদ্রোণী কোথায় দেখা যায়? হিমালয় পর্বত্য অঞ্চল, হিমালয়ের যে পর্বত্য অঞ্চল রয়েছে বদ্রীনাথ থেকে, যদি বদ্রীনাথ যে পাহাড় রয়েছে, ওকে, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো বা তোমরা একটু গুগলে সার্চ করে নিও, ইউটিউবে সার্চ করে নিও, এই যে বদ্রীনাথ, হিমালয় পর্বতে যে বদ্রীনাথ রয়েছে, বদ্রীনাথ পাহাড় থেকে যদি তোমরা নিচের দিকে তাকাও তাহলে দেখবে অনেকটা এরকম ইউ আকৃতির উপত্যকা রয়েছে, ইউ আকৃতি উপত্যকাটা রয়েছে। আর এই ইউ আকৃতি যে উপত্যকা রয়েছে অনেক সময় দেখবে এখানে হিমালয়ে ধরো যে রয়েছে মানে বরফের স্তূপগুলি গলে জল হয়, বা ধরো এখন বৃষ্টি হলো তো এখানে জল জমা হচ্ছে, এই যে জল জমা হচ্ছে এটা অনেকটা হ্রদের মতন হয়ে যায়, তো এইরকম হ্রদও দেখা যায়। তো অর্থাৎ যে ইউ আকৃতির গিরিখাতের মধ্যে যে জলটা জমে ওইটা হ্রদ সৃষ্টি হয়, আর এরকম হ্রদ দেখা যায় হিমালয়ের রূপকুণ্ড, এরূপ একটি হ্রদ, হিমালয়ের রূপকুণ্ড হলো একটি এরূপ আকারের হ্রদ। তো আশা করি হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকাটাকে ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ডাউট থেকে থাকে তোমরা ভিডিওগুলি 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর ডাউট তোমাদের থাকবে না। এনিওয়ে, নেক্সট রয়েছে ঝুলন্ত উপত্যকা, এটা নাম দেখেই বোঝা যাচ্ছে খুবই ইজি। ঝুলন্ত উপত্যকাটা কি? অনেক সময় প্রধান হিমবাহের সাথে কিছু উপহিমবাহ দেখা যায়, কিন্তু প্রধান হিমবাহ গভীর ও চওড়া হওয়াতে উপহিমবাহ প্রধান হিমবাহের সাথে মিলতে পারে না, তাই উপহিমবাহ প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় থাকে, তাই একে বলা হয় ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা কিন্তু ধরো বড় একটা হিমবাহ রয়েছে, এখন ছোট আরেকটা হিমবাহ আসলো, এখন কি হলো বড় হিমবাহ ছোট হিমবাহ
হিমবাহটা কি একটা একটার সাথে এরকম ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হলে কি হবে যে ছোট হিমবাহটা রয়েছে, ওকে, যে হিমবাহটা রয়েছে বা যে বড় হিমবাহটা রয়েছে এটা অনেকটা গভীর বা চূড়া থাকে, তার জন্য যে ছোট হিমবাহটা রয়েছে এটা অনেকটাই কি হয়, বড়টার সাথে ঘর্ষণ হতে হতে এটা অনেকটা ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে একটা সময় দেখবে এটা এরকমভাবে লেজের মতন এরকম ঝুলে থাকে, মানে একটার সাথে একটা এইভাবে লেগে থাকে। তো এটা বড় হিমবাহটার সাথে যখন ছোট হিমবাহটা এইভাবে ঝুলে থাকে তখন ওইটাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। কি বলা হয়? ঝুলন্ত উপত্যকা। যেরকম পিকচারই দেখো, ধরো এটা একটা হিমবাহ রয়েছে, এই যে এইটা হিমবাহটা রয়েছে, এখন ছোট হিমবাহটা বড় হিমবাহের সাথে মিশতে মিশতে একটা সময় দেখা গেল এরকমভাবে এটা ঝুলে রয়েছে, বড় হিমবাহের সাথে এই ছোটটা এরকম ঝুলে রয়েছে, এই যে ঝুলে রয়েছে ওইটাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। তারপর রয়েছে রসে মতানে। রসে মতানে আরেকটা ভূমিরূপ হলো রসে মতানে। রসে মতানে জিনিসটা কি? হিমবাহে প্রবাহ পথে কোনো কঠিন শিলাখণ্ড উঁচু হয়ে ডিবির আকারে অবস্থান করলে ক্ষয়কার্যের ফলে হিমবাহ প্রবাহের দিকটি অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ ও বিপরীত দিকে উৎপাটন প্রক্রিয়ায় এ বড় অসমতল ও ফাটলযুক্ত হয়ে একে রসে মতানে বলে। সিন্ধু ও লিডার নদীর উপত্যকায় রসে মতানে দেখা যায়। তো রসে মতানে কোথায় দেখা যায়? সিন্ধু ও লিডার নদীর উপত্যকার মধ্যে রসে মতানে যে ভূমিরূপটা রয়েছে সেটা দেখা যায়। এটা হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে রসে মতানে ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। সো হিমবাহটা কি আমরা জানি চলন্ত বরফস্তূপ, যেটা আমি বারবার বলছি। এই চলন্ত বরফস্তূপ, ধরো এটা রাস্তাটা, ধরো হিমবাহটা যে প্রবাহিত হবে তার গতিপথটা, এই হিমবাহটা এখন এই পথ দিয়ে যায়, এই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে ধরো শিলা রয়েছে, ধরো একটা শিলা অনেকটা এরকম ডিবির আকারে রয়েছে, একটা শিলা রয়েছে, তখন হিমবাহটা চলতে 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 এইভাবে আসবে, এসে এই যে শিলাটার সাথে যেটা ডিবির আকারে অবস্থান করছে এটার সাথে কিন্তু এইভাবে ঘর্ষণ হবে। ঘর্ষণ হওয়ার ফলে কি হবে? শিলাটা অনেকটা ক্ষয় হতে থাকবে, প্লাস হিমবাহটা কিন্তু ক্ষয় হতে থাকবে। এই ক্ষয় হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি হয় ওইটাকেই বলা হয় রসে মতানে। আর এরকম রসে মতানে সিন্ধু লিডার নদীর উপত্যকা এরকম রসে মতানে দেখা যায়। ধরো এটা হলো হিমবাহ যাওয়ার যে পথটা রয়েছে, ওকে, তো এখানে কি রয়েছে? এখানে ধরো অনেকটাই মানে শিলা রয়েছে। এখন কি হলো, এখানে ধরো শিলাটা রয়েছে ডিবির আকারে রয়েছে, আর এদিকে হিমবাহটা যে চলতে চলতে আসছে, চলতে চলতে আসার কারণে কি হচ্ছে, এটা আস্তে আস্তে এসে এটার সাথে ধাক্কা লাগলো, ঘর্ষণ হলো, ঘর্ষণ হওয়ার কারণে এই জায়গাটা অনেকটা ক্ষয় হচ্ছে, ঘর্ষণ হওয়ার কারণে যখন ক্ষয় হবে এটা হবে অবঘর্ষণ ক্ষয়, ঘর্ষণ হওয়ার কারণে এটা ক্ষয় হচ্ছে, ক্ষয় একটা নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, ওইটাই হলো রসে মতানে। এখন ক্ষয় হওয়ার কারণে কিছু কিছু টুকরা আবার নিচে ছুটে পড়ে যাবে, যেটা ছুটে পড়ে যাবে ওইটা হবে উৎপাটন প্রক্রিয়ায় হবে, উৎপাটন প্রক্রিয়ায়, কারণ আমরা পড়েছিলাম অবঘর্ষ প্রক্রিয়া ঘর্ষণ হওয়ার ফলে যেটা ক্ষয় হয়, আর উৎপাটন হলো ঘর্ষণ হওয়ার ফলে যখন ছোট ছোট টুকরা এবার পরিণত হবে মানে ছুটে পড়ে যাবে তখন ওইটা হয়ে যাবে উৎপাটন। ওকে, তো এটাই হলো রসে মতানে। নেক্সট রয়েছে ফিয়র্ড। এখন আমরা দেখব কি ফিয়র্ড। ফিয়র্ডও হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই ধরনের হ্রদ নরওয়ে ও ফিনল্যান্ডে দেখতে পাওয়া যায়, মানে ফিয়র্ড জাতীয় যে ভূমিরূপ এটা নরওয়ে ও ফিনল্যান্ডে দেখতে পাওয়া যায়। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে সমুদ্র উপকূলে হিমবাহ তাদের উপত্যকাগুলিকে এত গভীরভাবে ক্ষয় করে যে সেগুলি সমুদ্রপৃষ্ঠ তল থেকে নিচু হয়ে যায়, এবং এই সমস্ত উপত্যকা পরবর্তীকালে হিমবাহ শূন্য হলে সমুদ্র জলে ভরে যায়। হিমবাহ দ্বারা সৃষ্ট কিন্তু সমুদ্র জলে পূর্ণ এইরূপ উপত্যকা কি ফিয়র্ড বলা হয়। এর উপত্যকাকে কি বলা হয়? ফিয়র্ড বলা হয়। আর হিমবাহটা যখন ধরো জলে মানে এটা বরফটা গলে জল হয়ে যাবে তখন কিন্তু এটা সমুদ্র জলে পূর্ণ হয়ে যায়। তো বেসিক্যালি এটা কোথায় দেখা যায়? নরওয়ে ফিনল্যান্ডে দেখা যায়। এটাই হলো ফিয়র্ড। ফিয়র্ডও হলো একটা হিমবাহে ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ। মানে ফিয়র্ড কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় আসবে না, এটা বোঝার জন্য বুঝতে লাগবে, না বুঝলে আমরা আনসার করতে অসুবিধা হবে, আদারওয়াইজ তোমাদের নামগুলি মনে রাখতে লাগবে। তো এটাই গেল ফিয়র্ড। তারপর রয়েছে ক্র্যাগেন টেল অর্থাৎ টিলা ও পুচ্ছ। হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলার পেছনে কোনো কোমল শিলা অবস্থান করলে কঠিন শিলাটি নরম শিলাটিকে ক্ষয়কার থেকে রক্ষা করে, ফলে পেছনে নরম শিলা লেজের মতো অবস্থান করে ওই কঠিন শিলাটি উঁচু ডিবির মতো দাঁড়িয়ে থাকে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় ক্র্যাগ ও টিল। তো একটা হিমবাহ রয়েছে, হিমবাহটা এই রাস্তা দিয়ে যাবে। এখন চলন্ত বরফের স্তূপ এটা জানি, তো এটা চলতে চলতে যাওয়ার সময় এখানে ধরো একটা শিলা রয়েছে, এখানে শিলার পেছনে এখানে ছোট আরেকটা শিলা রয়েছে, এটা হলো কঠিন শিলা, বড়টা হলো কঠিন শিলা আর
ছোটটা হলো নরম শিলা। ওকে, এটা বড় থাকতে পারে, মানে একটা কঠিন শিলা, সামনে থাকবে কঠিন শিলা, পেছনে থাকলো নরম শিলাটা। যখন হিমবাহটা এটা চলতে চলতে একটা সময় এই দিকে চলে আসবে, মানে একদম শিলার কাছাকাছি চলে আসবে, তখন এটা কি ঘর্ষণ হবে। ঘর্ষণ হওয়ার ফলে কি হবে, যে হিমবাহটা ক্ষয়কার্য হবে, প্লাস শিলাটাও কিন্তু ক্ষয় হবে। এখন শিলাটা, হিমবাহটা তো একটা সময় আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে এই নরম শিলাতে কিন্তু গিয়েও লাগবে। এখন নরম শিলাটাকে যাতে কঠিন শিলাটা রক্ষা করতে পারে, তো এই নরম শিলাটা অনেকটা কঠিন শিলার সাথে একদম লেগে থাকে, লেগে লেজের আকারে থাকে, লেজের আকারে থাকে। তো ওই যে লেজের আকারে থাকে, লেজের আকারে থেকে যে একটা নতুন ভূমিরূপ গঠিত হয়, ওইটাকেই বলা হয় পুচ্ছ, টিলা ও পুচ্ছ। অর্থাৎ কঠিন শিলাটাকে বলা হয় টিলা বা ক্রেগ, আর নরম শিলাটাকে বলা হয় টেল বা পুচ্ছ, যেটা লেজের মতন থাকে, ওইটাই হলো ক্র্যাগ ও টেল। ওকে, তো এগুলি হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো কি কি আমরা দেখলাম, আমি একটু আবার রিকিপ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর আমরা সঞ্চয় কার্যে যাব। ওকে, তো আমরা পড়েছিলাম কি, যে হিমবাহ মেনলি তিনভাবে কাজ করে থাকে। সেগুলি কি কি, ক্ষয়কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য। তো আমরা ক্ষয়কার্যকে সেটা স্টার্ট করেছি। ওকে, তো ক্ষয়কার্যের মধ্যে ক্ষয়কার্য প্রধানত দুইভাবে হয়ে থাকে, উৎপাটন আর অবকর্ষ। উৎপাটন কি, অবকর্ষ কি, সেটা দেখলাম। তারপর আমরা দেখলাম হিমবাহে ক্ষয়কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। ভূমিরূপগুলির নাম কি, করি বা সার্ক, এরিটি, ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, ফ্রিয়ড, তারপর রয়েছে ক্র্যাগ অ্যান্ড টিল, পিরামিড চূড়া বা শৃঙ্গ, রসেমতানে। তারপর এগুলি সবগুলো আমরা এক্সপ্লেনেশন দেখলাম, যে করি বা সার্ক কি বা কোথায় দেখা যায়, সেটা কি আমরা একদম পিকচারের সাহায্যে বুঝলাম। তো তোমাদেরকে এই করি বা সার্ক নামটা মনে রাখতে লাগবে। এটা হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঘটিত এই যে 9টা ভূমিরূপ দেখলাম, এই নামগুলি মনে রাখবে। এই নামগুলির সাথে যে এক্সাম্পল বললাম, এক্সাম্পল মনে রাখবে। এখন ভিতরের জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। তো করি বা সার্ক দেখলাম, এই যে করি বা সার্কের 3টা অংশ কি কি সেটাও দেখলাম। এরেট বা এরিটি কি দেখলাম, পিরামিড চূড়া, তারপর হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, রসেমতানে, ফিয়র্ড, তারপর ক্র্যাগ ও টিল, এগুলি আমরা দেখে নিলাম। এই সবগুলি দেখলাম হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর তোমাদেরকে আমি আগেও বলেছি, প্লাস আজকেও বলেছি, যে বহন কার্যের ফলে কোনো ভূমিরূপ গঠিত হয় না। তো 3টা কার্য হয়, ক্ষয়, বহন, সঞ্চয়। নামটা মনে রাখবে। ক্ষয় কার্যের স্পেসিফিক জিনিসগুলি দেখবে, সঞ্চয় কার্যের স্পেসিফিক জিনিসগুলি দেখবে, বহন কার্যে স্পেসিফিক জিনিসগুলো আমাদের এত দেখতে লাগবে না বা এত নেইও। তো এখন আমরা দেখব সঞ্চয় কার্য। ওকে, সঞ্চয় কার্য। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা। তো হিমবাহের যে সঞ্চয় কার্যের ফলে কিছু ভূমিরূপ গঠিত হয়, সেই ভূমিরূপগুলি প্রথমে আমরা নাম দেখে নেব, তারপর আমরা এগুলি আমরা এক্সপ্লেনেশনও দেখে নেব। তো প্রথমেই রয়েছে গ্রাবোরেকা, কেম, নেক্সট রয়েছে আগামুক, অ্যাস্কার, ব্লোডার ক্লে, ড্রামলিন, তারপর রয়েছে বাহিদৌত সমভূমি, নব ও ক্যাটেল। ওকে, এই সবগুলো আমরা এক্সপ্লেনেশন দেখে নেব। তার মধ্যে দেখো প্রথমেই রয়েছে গ্রাবোরেকা ও কেম। ওকে, তো হিমবাহে যে সঞ্চয় কার্যটা হয়, মনে রাখবে হিমবাহের যে সঞ্চয় কার্য হয়, এটা বেসিক্যালি দুইভাবে হয়। দুইভাবে, একটা হলো পর্বতের উপরিভাগে, ধরো একটা পর্বত রয়েছে, পর্বতের যে এই উপরিভাগে যে সঞ্চয় হয়ে থাকে ওইটা। তো এই যে উপরিভাগে সঞ্চয় হয়ে থাকে, তার মধ্যে দুইটা রয়েছে, গ্রাবোরেকা ও কেম। গ্রাবোরেকা ও কেম রয়েছে। আর তারপরে বাকিগুলি হলো পর্বতের পাদদেশে। পর্বতের পাদদেশে মানে ওই যে পর্বতের যে নিচের জায়গা যে সঞ্চিত হয়, সেটার দ্বারা বা জল দ্বারা মিলিত হয়ে বা সঞ্চয় হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয়, সেটা, সেগুলির মধ্যে বাকিগুলি আমরা দেখব। ওকে, তো গ্রাবোরেখা, কেম, আগামুক, অ্যাস্কার, ব্লোডার ক্লে, ড্রামলিন, বাহিদৌত সমভূমি, নব ও ক্যাটেল, সবগুলির নাম মনে রাখবেন। নামগুলি মাস্ট, কারণ এই নাম থেকেই কিন্তু পরীক্ষাতে আসে। এখন এগুলি এক্সপ্লেনেশন আমরা দেখে নিচ্ছি। প্রথমেই হিম অবক্ষেপ। পর্বতের নিম্নভূমিতে হিমবাহ প্রধানত অবক্ষেপ করে, মানে পর্বতের যে নিম্ন ভূমি রয়েছে, নিচের যে জায়গাটা রয়েছে, এখানে হিমবাহটা কি প্রধানত অবক্ষেপণ করে। অবক্ষেপণ কি, সেটা আগে ক্লাসগুলিতে আমি অনেকবার এক্সপ্লেন করেছি। হিমবাহ বিভিন্ন আকৃতি, প্রস্তর খণ্ড একই সঙ্গে অবক্ষেপণ করে, এগুলিকে একত্রে হিম অবক্ষেপণ বলে। মানে হিমবাহটা রয়েছে, তার বিভিন্ন আকৃতি, ধরো হিমবাহটা বিভিন্ন এরকম আকৃতি, এরকম বিভিন্ন আকৃতি থাকতে পারে। এইগুলি যখন এক একটা অবক্ষেপণ করে, এগুলি যখন সবগুলি একসাথে হয়, তখন সেটাকে হিম অবক্ষেপণ বলা হয়। ওকে, হিম অবক্ষেপণ বলা হয়। ধরো এখানে হিম অবক্ষেপণ হচ্ছে, এদিকে হচ্ছে, এটাতে হচ্ছে, এদিকে হচ্ছে, এখন সবগুলি মিলে কি হচ্ছে, সবগুলি মিলে একত্রে হিম অবক্ষেপণ হচ্ছে। তো এটাই হলো হিম অবক্ষেপণ। হিম অবক্ষেপণের আন্ডারেই কিন্তু সবগুলি আসবে। এটার আন্ডারে কিন্তু এই যে গ্রাবোরেখা, ড্রামলিন, অ্যাস্কার, এই সবগুলি আসবে, যে বাহির্ভূত সমভূমি, এই সবগুলি কিন্তু হিম অবক্ষেপণের আন্ডারেই আসবে। বেসিক্যালি হিম অবক্ষেপণ এটা প্রক্রিয়াটাও বলতে পারো।
সো প্রথমে আসলো ড্রামলিন। ড্রামলিনটা কি দেখো, ব্লোডার ক্লে অধ্যুষিত অঞ্চলে অনেক সময় শিলাপসমূহ সারিবদ্ধভাবে উল্টানো নৌকো বা চামচের মতো অবস্থান করে। এইরূপ ভূমিরূপকে ড্রামলিন বলা হয়। ড্রামলিনটা কি, বেসিক্যালি বহির্ভূত সমভূমিতে, মানে ধরো সমভূমি অঞ্চলে পর্বতে যে নিচু জায়গাটা রয়েছে, মানে পাদদেশে নিচের জায়গাটা রয়েছে, এইসব অঞ্চলের মধ্যে, এই অঞ্চলের মধ্যে যে অনেকগুলি কি হয়, অনেকগুলি হিমবাহ থাকে। হিমবাহগুলি কি ধরো, অনেকগুলি হিমবাহ ক্ষয় হতে হতে এদিকে ক্ষয় হলো, এটা ক্ষয় হলো, ক্ষয় হয়ে আসতে আসতে হিমবাহের সাথে অনেক নুড়ি বালি পাথর অনেক কিছু কিছু এগুলির সাথে মিলিত হয়, মানে সঞ্চিত হচ্ছে। ধরো বড় হিমবাহ ক্ষয় হচ্ছে, এই যে ক্ষয় হওয়ার ফলে এগুলি নিচে আসছে এসে এগুলো আবার একত্রে ছোট ছোট হিমবাহ একসাথে মিলিত হচ্ছে। তো একসাথে মিলিত হয়ে জমা হচ্ছে, মানে সঞ্চিত হচ্ছে ধরো এটা এইভাবে সঞ্চিত যে হচ্ছে, এগুলি কোথায়, এগুলি ব্লোডারকে অধ্যুষিত অঞ্চলে, মানে পর্বতের নিচে জায়গাতে বলতে পারো। এগুলি একসাথে অনেকগুলি সঞ্চিত হচ্ছে এগুলি অনেকটা দেখতে, দূরের থেকে দেখতে মনে হয় অনেকটা উল্টানো নৌকার মতন বা অনেকগুলি চামচের মতন অবস্থান, বা ডিমের মতন অবস্থান করছে। ওই একসাথে যে অনেকগুলি শিলাস্তূপ বা অনেকগুলি হিমবাহ জমা হয়, ওইটাকেই বলা হয় ড্রামলিন। আর এই ড্রামলিনটা দেখতে অনেকটা উল্টানো নৌকার মতন বা চামচের মতন দেখতে লাগে, বা অনেকটা ধরো একটা ডিমের পাতা, আমরা দেখেছি ডিমের পাতার মধ্যে অনেকগুলি ডিম থাকে, তো ওইটা দেখতে যেরকম সেমভাবে ড্রামলিনগুলিকে দেখতে ওইরকম লাগে। তার জন্য এই ড্রামলিনগুলিকে একসাথে বাস্কেট অফ এগ রিলিফও বলা হয়, মানে ডিমের ঝুড়িও কিন্তু বলা হয়, ডিম ভর্তি ঝুড়িও বলা হয়, যেরকম এখানে লেখাও রয়েছে। ভূতাত্ত্বিক প্রিন্টের মতে একটি আদর্শ ড্রামলিন 1 থেকে 2 কিলোমিটার দীর্ঘ, মুখস্থ করবে যে ভূতাত্ত্বিক প্রিন্টের মতে একটি আদর্শ ড্রামলিন কত কিলোমিটার দীর্ঘ থাকে, 1 থেকে 2 কিলোমিটার দীর্ঘ, 400 থেকে 600 মিটার প্রস্থ হয় এবং 15 থেকে 30 কিলোমিটার উঁচু হয়। কোনো স্থানে একাধিক ড্রামলিন পাশাপাশি অবস্থান করে, তো অনেকগুলি ড্রামলিন অবস্থান করলে সেটাকে অনেকটা ডিম ভর্তি ঝুড়ির মতো মনে হয়। তাই ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বাস্কেট অফ এগ রিলিজ বলা হয়। বহু ড্রামলিন একত্রে জলাভূমিরও সৃষ্টি করে। উত্তর ইউরোপে এরূপ ভূপ্রকৃতি দেখা যায়। তো বেসিক্যালি ড্রামলিনটা কি দেখো, প্রথমত ড্রামলিনটা হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ। এখন কি হয়, হিমবাহটা কি ধরো অনেক বড় বড় যে হিমবাহ থাকে, চলন্ত বরফের স্তূপ, এগুলি যখন ধরো একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপর থেকে হিমবাহটা চলতে চলতে নিচে আসলো, যখন চলতে নিচে আসবে অনেকটা ক্ষয় হচ্ছে বা এটার সাথে আরো অনেক কিছু মিলিত হচ্ছে, এসে পর্বতের এই নিচু জায়গাতে এটা জমা হলো, সঞ্চিত হলো। এই যে সঞ্চিত হচ্ছে, এটা অনেকটা দেখতে উল্টানো এরকম নৌকার মতন দেখতে লাগে, উল্টানো নৌকার মতন। এই যে দেখুন ছোট ছোট এই যে উল্টানো নৌকার মতন রয়েছে, এই নৌকার মতন দেখতে লাগে, বা ধরো উল্টা চামচটা যদি আমরা উল্টে যেরকম লাগে এরকম উল্টে চামচের মতন লাগে, ওইটাকে বলা হয় ড্রামলিন। তো এরকম অনেকগুলি ড্রামলিন যখন একসাথে হয়, সেটা দেখতে অনেকটা মনে হয় ডিমের ঝুড়ির মতো, মানে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলি ডিম রয়েছে এরকম দেখতে মনে হয়। তার জন্য এই যে অঞ্চলগুলিতে অনেকগুলি ড্রামলিন রয়েছে, ওইটাকে বলা হয় ড্রামলিন অধ্যুষিত অঞ্চল। আর সেই ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকেই বলা হয় বাস্কেট অফ এগ রিলিফ। আর এরকম বহু ড্রামলিন একসাথে কি সৃষ্টি করে, জলাভূমি সৃষ্টি করে। আর উত্তর ইউরোপে এরকম ধরনের ভূপ্রকৃতি দেখা যায়। তো উত্তর ইউরোপে কি রকমের ভূপ্রকৃতি দেখা যায়, তো সেটা হবে কি ড্রামলিন, বা ড্রামলিনটা দেখতে কিসের মতন, ডিম ভর্তি ঝুড়ির মতন, বা এটা কি বলা হয়, বাস্কেট অফ এগ রিলিফও বলা হয়। এটা দেখতে অনেকটা উল্টানো নৌকার মতন। আর এই ড্রামলিনটা, একটা আদর্শ ড্রামলিন কত কিলোমিটার দীর্ঘ থাকে, 1 থেকে 2 কিলোমিটার, বা 400 থেকে 600 কিলোমিটার প্রস্থ, বা 15 থেকে 30 কিলোমিটার উঁচু হয়। ওকে, তো আশা করি ড্রামলিনটা কি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, কারণ পিকচারটা সাহায্য আশা করি বুঝতে পেরেছো, এই যে ড্রামলিনের এখানে পার্ট রয়েছে, আর এই লেখাটা দেখলে আশা করি তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে। খুবই ইজি জিনিসটা, তোমরা একটু রিডিং পড়লেই বুঝতে পারবে। তারপর রয়েছে আগামুখী, এইটাও হলো আরেকটা যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ। আগামুখ বা এটাকে এরাটিকও বলা হয়। হিমবাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একত্রে সঞ্চিত হয়। এদের মধ্যে বড় আকৃতির শিলাখণ্ডকে আগামক বা ইরাটিক্স বলে। যে কি হয়, হিমবাহটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে এটা চলন্ত বরফের স্তূপ, তো তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় অনেকগুলি শিলাখণ্ড, ধরো হিমবাহটা এই জায়গা থেকে এদিকে যাবে, তো এখানে শিলাখণ্ড এদিকে অনেক শিলাখণ্ড রয়েছে, বা অন্য জায়গায় শিলাখণ্ড রয়েছে। এগুলি কি হচ্ছে, এই শিলাখণ্ডগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে,
যে হিমবাহের সাথে এই যে ধরো এখানে হিমবাহ রয়েছে, এখানে শিলাখণ্ড রয়েছে, হিমবাহের সাথে এটাও চলতে এদিকে আসলো। তো অনেক জায়গা থেকে হিমবাহগুলি একসাথে এসে এই জায়গাতে এই শিলাখণ্ডগুলি হিমবাহের সাথে আস্তে আস্তে এক সবগুলি একসাথে এসে জমা হয়েছে। যখন একসাথে এসে জমা হয় তখন এটা বিশাল আকৃতির হয়। সেই বিশাল আকৃতির স্তূপটাকে বলা হয় আগামুখ। কি বলা হয়? আগামুখ। ধরো অনেকগুলি হিমবাহ রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন এরিয়াতে বিভিন্ন জায়গায় রয়েছে। এখন বিভিন্ন জায়গায় হিমবাহগুলি এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কারণ হিমবাহটা চলন্ত বরফের স্তূপ। এখন হিমবাহের সাথে অনেক নুড়ি বালি পাথর শিলা অনেক কিছু প্রবাহিত হবে। এগুলি অনেক জায়গাতে বিভিন্ন জায়গা থেকে প্রবাহিত হতে এসে ধরো এদিকে রয়েছে এদিকে রয়েছে বিভিন্ন জায়গাতে এগুলি এসে প্রবাহিত হতে এসে এসে একটা জায়গায় এসে ধরো জমা হলো। জমা হলে কি হবে? এই ছোট ছোট হিমবাহ থাকলে এগুলি একসাথে এসে জমা হলে অনেক বড় হবে। এই যে বড় বিশাল আকৃতির যে স্তূপটা সৃষ্টি হয়, একটা ভূমিরূপ গঠিত হয়, সেই ভূমিরূপটাকে বলা হয় আগামুখ। কি বলা হয়? আগামুখ। আর এই আগামুখটা যেহেতু এটা বিভিন্ন হিমবাহ বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, তো বিভিন্ন জায়গা থেকে আসলে তার আকৃতিটা বিভিন্ন থাকবে, তার যে নেচারটা তার যে প্রকৃতিটা সেটাও বিভিন্ন থাকবে। তার জন্য এরকম যে আগামুখ রয়েছে, আগামুখ জাতীয় যে ভূমিরূপ রয়েছে সেটা আগামুখ সবটা দেখবে সেম থাকে না। ধরো এটা বড় একটা আগামুখ রয়েছে, এই জায়গাটা একরকম, এই জায়গায় একরকম, ওই জায়গায় একরকম, মানে সেম থাকে না, ওইটার মধ্যে কোনো মিল দেখা যায় না। কোনো জায়গাতে দেখবে ব্ল্যাক কালার রয়েছে, কোনো জায়গাতে হোয়াইট কালার রয়েছে, কোনো জায়গাতে দেখবে একটু একটু গ্রেইশ কালার রয়েছে, বিভিন্ন ধরনের থাকে, কারণ এটা বিভিন্ন জায়গা থেকে এসে মিলিত হয়, তো তার জন্য এটা বিভিন্ন ধরনের থাকে। এই শিলাগুলির সাথে কোনো মিল থাকে না, বা লোকাল যে হিমবাহ থাকে সেই লোকাল হিমবাহের সাথে কোনো মিল থাকে না, কারণ এটা অন্য জায়গা থেকে এটা প্রবাহিত হয়ে আসে, তার জন্য। তো এটাই হলো আগামুখ। তো এইরকম আগামুখ কোথায় দেখা যায়? এই যে হিমবাহগুলি অনেক দূর থেকে বহন করে আসে। ওকে, সো এর সঙ্গে স্থানীয় শিলার কোনো সাদৃশ্য দেখা যায় না। কেন সাদৃশ্য দেখা যায় না তোমাদেরকে বললাম, কারণ হিমবাহগুলি এগুলি অনেক দূর থেকে বহন করে আসে, যেহেতু অনেক দূর থেকে বিভিন্ন জায়গা থেকে বহন করে এসে একটা জায়গায় মিলিত হয়, তার জন্য ওই স্থানীয় যে মানে ওই লোকাল জায়গার যে হিমবাহ রয়েছে সেটার সাথে মিল পাওয়া যায় না, সাদৃশ্য পাওয়া যায় না, এটা অনেকটা ডিফারেন্ট থাকে। কাশ্মীরে পহেলাগাঁওতে এরূপ আগামুখ দেখা যায়। কাশ্মীরের একটা গাঁও রয়েছে পহেলগাঁও। এই পহেলগাঁওয়ে এই ধরনের আগামুখ দেখতে পাওয়া যায়। তো এটাই হলো আগামুখ। তো আগামুখের নামটা মনে রাখবে, যে কিভাবে সৃষ্টি হয় সেটা মনে রাখবে, তার এক্সাম্পলগুলি মনে রাখার চেষ্টা করবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ব্লোডার ক্লে বা টিলা। এখন ব্লোডার ক্লে বা টিলাটা কি? হিমবাহ গলে গেলে তার নিচে বালি কাদা নুড়ি করে ইত্যাদি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে ব্লোডার বা টিলা বলা হয়। সাধারণত ব্লোডার ক্লের ক্ষেত্রে প্রস্তরখণ্ড ও টিলের ক্ষেত্রে শক্ত কাদর প্রাধান্য দেখা যায়। তো ব্লোডার ক্লে বা টিলাটা কি? হিমবাহটা যখন গলে যায়, বড় হিমবাহ রয়েছে, হিমবাহটা কি? বরফের স্তূপ। এটা যখন গলে যায়, কখন গলবে? অবভিয়াসলি যখন সূর্যের আলো বেশি পড়বে বা গরমটা বেশি থাকবে, তখন কি হবে? হিমবাহটা গলে যাবে। হিমবাহটা যখন গলে যাবে, গলে কি হবে? অফকোর্স জল হবে, গলে জল হলো। এখন এটা যখন জল হবে, হিমবাহটা বরফটা গলে যাবে, গলে জল হবে। হিমবাহের মধ্যে শুধু কি বরফ ছিল? শুধু বরফ না, কিন্তু হিমবাহটা যেহেতু এটা এক জায়গা থেকে এক জায়গায় গিয়েছে, এটার মধ্যে অনেক বালি নুড়ি তারপর পাথর তারপর বা কাঁকড় এরকম বিভিন্ন ধরনের এটার সাথে মিক্সড হয়েছে। তো এগুলি কি হবে? এগুলি কিন্তু জলের নিচে জমা হয়ে থাকবে। এই যে জলের নিচে জমা হয়ে যায়, ওইটাকে বলা হয়, ওইরূপ ভূমিরূপকে বলা হয় ব্লোডার ক্লে বা টিলা। কি বলা হয়? ব্লোডার ক্লে বা টিলা বলা হয়। ওকে, তো বেসিক্যালি বড় একটা হিমবাহ রয়েছে, হিমবাহটা গলে যায়, গলে জল হয়ে যায়। যেহেতু জল হয়ে যায় তখন কি হবে? জলের নিচে হিমবাহটার মধ্যে শুধু বরফ ছিল না, এটার মধ্যে বরফের পাশাপাশি বালি কাদা নুড়ি কাকড় ইত্যাদি জিনিস ছিল। এগুলি কি হবে? যখন এটা গলে জল হয়ে যাবে, জলের নিচে এগুলি জমতে থাকবে। এগুলি জমে যখন নতুন একটা ভূমিরূপ গঠন করবে, ওইটাকেই বলা হয় ব্লোডার ক্লে বা টিলা। তারপর রয়েছে অ্যাস্কার। অ্যাস্কার কি? ব্লোডার ক্লে সঞ্চিত অঞ্চলে অনেক সময় বালুকা প্রস্তরখণ্ড দ্বারা আঁকাবাঁকা অনুচ্চ শৈলশিরা দেখা যায়। এদের নাম অ্যাস্কার। এদের উচ্চতা মোটামুটি 25 মিটার পর্যন্ত থাকে। লম্বায় 1 কিলোমিটার থেকে 100 কিলোমিটার বেশি দীর্ঘ হয়। আর ফিনল্যান্ডে এরকম অ্যাস্কার দেখা যায়। তো এটা কি? তো ব্লোডারকে যেভাবে সঞ্চিত হয়, অ্যাস্কার বুঝতে গেলে আমাদেরকে ব্লোডার ক্লে বুঝতে লাগে, যেটা আমি আগের স্লাইডে বুঝিয়েছি। এই যে ব্লোডারকে যেই অঞ্চলে ব্লোডারকে সঞ্চিত হয়, ব্লোডারকে ভূমিরূপটা গঠিত হয়, ওই জায়গাতে দেখবে অনেক বালু প্রস্তরখণ্ড আঁকাবাঁকা হয়, মানে বিভিন্ন বিভিন্ন শেপে, ধরো এরকম হতে পারে, এরকম শেপে হতে পারে, এরকম আঁকাবাঁকা শেপে হয়, বিভিন্ন শেপে এগুলি কি হয়? এক একটা শৈলশিরা গঠিত হয়। আর ওই যে বিভিন্ন আকারে যে হয়, এরকম উইয়ার্ড শেপের যে এক একটা শৈলশিরা হয়, ওইটাকে বলা হয় অ্যাস্কার। আর এই যে অ্যাস্কারটা মোটামুটি ধরো 25 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, আর লম্বায় ধরো 1 কিলোমিটার হতে পারে, বা 1 কিলোমিটার থেকে 100 থেকে বেশি কিলোমিটারও হতে পারে। আর ফিনল্যান্ডে এরকম অ্যাস্কার দেখা যায়। ধরো আমি আবারও একটু বলে দিচ্ছি যাতে কনফিউশন না হয় তোমাদের।
বড় একটা হিমবাহ রয়েছে। হিমবাহটা কি হবে, হিমবাহটা একটা সময় যত ধরো পাহাড়ের যত নিচের দিকে আসবে গরমটা বাড়তে থাকবে, গরমটা বাড়তে থাকবে, তার মানে কি হবে, এই বরফের স্তূপটা গলে জল হয়ে যাবে, এটা গলে জল হয়ে যাবে। আর এই বরফের স্তূপটা যখন পাহাড়ের পর্বতে অঞ্চল দিয়ে আস্তে আস্তে নিচের দিকে এসেছে বা এক জায়গা থেকে এক জায়গায় প্রবাহিত হয়েছে, প্রবাহিত হওয়ার সময় অনেক নুড়ি বালি কাদা পাথর কাঁকড় ইত্যাদি জিনিস এটার গায়ে লেগেছে। তো যখন এটা জল হয়ে যাবে, গলে জল হয়ে যাবে, এই জলটা কিন্তু নুড়ি বালি এগুলি কিন্তু জল হবে না, এগুলি কি হবে, জলের নিচে জমা পড়ে থাকবে, এগুলি জলের নিচে জমা হয়ে থাকবে, জমা হবে। তখনও এটাকে বলা হয় ব্লোডার ক্লে বা টিলা বলা হয়। এই ব্লোডার ক্লে বা টিলা এগুলি জমতে 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 ধরো এগুলি জমতে জমতে অনেক সময় অনেক বড় উঁচু হয়ে যাবে। এখন বিভিন্ন আকারে ধরো এরকম হতে পারে, এরকম আকারে হতে পারে, এরকম আকারে হবে, বিভিন্ন আকারে হবে। এখন বিভিন্ন আকারে যখন অনেক উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ হবে ওইটাকেই বলা হয় এস্কার। আর এস্কার মোটামুটি 25 মিটার পর্যন্ত হতে পারে, আর তার যে লম্বাটা রয়েছে সেটা 1 থেকে 100 কিলোমিটার বেশিও হতে পারে। আর ফিনল্যান্ডে এরকম এস্কার দেখা যায়। তো এটাই হলো এস্কার, হিমবাহের যে সঞ্চয় কার্যের ফলে ঘটিত একটি ভূমিরূপ। তারপর রয়েছে কেমো হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ঘটিত একটি ভূমিরূপ। হিমবাহ যেখানে গলতে শুরু করে সেখানে নুড়ি কাঁকর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে ত্রিকোণাকার বদ্বীপের ন্যায় ভূমিরূপের সৃষ্টি করে, এইরূপ ভূমিরূপকে ক্যাম বলে। ধরো হিমবাহটা এখানে মানে গলতে শুরু হলো, এখানে গলতে শুরু হলে এটার মধ্যে অনেক নুড়ি বালি পাথর কাঁকর থাকে, এইগুলিও কি একটা সময় কি হয়, যখন এটা গলে জল হয়ে যায়, নুড়ি বালি পাথর এগুলিও কিন্তু জমা হতে থাকে, জমা হতে হতে একটা সময় দেখা গেল এটা এরকম ট্রায়াঙ্গেল শেপের হয়ে গেছে বা বর মতন হয়ে গেছে। তার জন্য ওইটা কি, ওই ধরনের ভূমিরূপকে বলা হয় ক্যাম। কি বলা হয়, ক্যাম বলা হয়। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কনসেপ্টটা। তো আমরা কি কি দেখলাম সঞ্চয় কার্যের মধ্যে? তো আমরা প্রথমেই দেখেছি হিমবাহ 3টা কার্য সম্পাদন করে, ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য। তো ক্ষয় কার্য কি কি সেটা তো আমরা দেখলাম, সেগুলো আমরা এক্সপ্লেনেশনও দেখলাম। তারপর রয়েছে সঞ্চয় কার্য, সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপগুলি। তো এই নামগুলি মনে রাখবে, গ্রাবরেখা, ক্যাম, আগামুখ, এস্কার, ব্লোডার ক্লে, ড্রামলিন, বাহিদৌত সমভূমি, নব ও ক্যাটেল। তারপর রয়েছে এরকম এগুলি এক্সপ্লেনেশন, এগুলিও মনে রাখবে। তো মেইনলি নামগুলি মনে রাখবে, কারণ নামটাই মেন, নাম থেকে কিন্তু পরীক্ষাতে আসে, এগুলি মানে এগুলি ডেফিনেশন কিন্তু আসে না, এগুলি নামগুলি মনে রাখতে লাগবে। আর এই নামগুলির মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, লাইক তার এক্সাম্পল রয়েছে, কোথায় দেখতে পাওয়া যায়, কত কিলোমিটার দীর্ঘ রয়েছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। তো এটাই গেল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ। তো আমরা আজকে কি দেখলাম, বাহ্যিক বল থেকে ওয়ার্ক অফ হিমবাহ, ওকে, ওয়ার্ক অফ গ্লেশিয়ার অর্থাৎ হিমবাহের কার্য আমরা দেখে নিয়েছি। নেক্সট ক্লাসে আমরা দেখব ওয়ার্ক অফ উইন্ড অর্থাৎ বায়ুর কার্য। তারপর আমরা দেখব সমুদ্র তরঙ্গের কার্য। নেক্সট জিওমরফিক প্রসেস চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপর আমরা অ্যাটমসফিয়ার চ্যাপ্টারে আমরা মুভ করব। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা এই ভিডিওটা বা অন্যান্য ভিডিওগুলি 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর ডাউট থাকার কথা না, কারণ তোমাদেরকে আমি ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও কোনো ডাউট থাকলে নাম্বার তো আছে, এই নম্বরে যোগাযোগ করবে। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আর এই যে ক্লাসগুলি তোমরা দেখতে পাচ্ছ, এগুলি তোমাদের অনেক সময় লিখতে গেলে অনেকটাই প্রবলেম হয়ে যায়, তো লিখার এত টাইমও নেই। সেই জন্য তোমাদের যদি একদম হার্ড কপি প্রয়োজন হয় যে তোমরা ক্লাস দেবে, ক্লাসের পাশাপাশি যে নোটসটা আমাদের হাতেই থাকলো, প্রিন্টেড ফর্মে থাকলো, আলাদাভাবে লিখতে লাগলো না, সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার সেই নোটসটা পেয়ে যাবে। তো আমাদের এখানে টেট 1 টেট 2 দুটোই নোটস রয়েছে, এসটিজিটির নোটসটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। তো সেখানে তোমরা একদম কনসেপ্টটা পেয়ে যাবে, একদম ডিপলি ডিসকাস করা কনসেপ্ট পেয়ে যাবে, কনসেপ্টের পাশাপাশি পেয়ে যাবে কোশ্চেনের আনসার পেয়ে যাবে, তারপর তোমরা মক টেস্টও পেয়ে যাবে। তো তোমাদের যদি অনলাইন মক টেস্টের প্রয়োজন হয় কিংবা অফলাইন মক টেস্টের প্রয়োজন হয়, যেভাবে তোমাদের প্রয়োজন হয় সেভাবেই তোমরা নিতে পারো। ইন্ডিভিজুয়াল কোর্স চাইলে ইন্ডিভিজুয়াল কোর্সও রয়েছে, সেটাও নিতে পারো। তো যেটা তোমাদের সুবিধা সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। নোটস, মক টেস্ট, ক্লাস যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।